আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা শুরু করি। আমার পরিচিতিটা অলরেডি তোমরা পেয়ে গেছো। আমরা যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করতেছি তার কোডটা হচ্ছে 4টা 6-2, আর আমি ঢাকা মহিলা পলিটেকনিকে কর্মরত আছি এখন। তোমাদের 6 সেমিস্টারের এই সাবজেক্টটা আমি এখানেও পড়াই, বিটিভিতেও এটা রেকর্ডিং গিয়েছে। তোমরা যদি ইউটিউবে ঢোকো, টেক এডু এই সাইটে ঢুকে তোমরা যদি ই লার্নিং সাইটটাতে ঢোকো, ই লার্নিং সাইটটাতে ঢুকলে তোমরা এটা পেয়ে যাবা। আর ইউটিউবেও এই একই ক্লাস, তোমাদের 20 মিনিট করে ক্লাসগুলো হয়েছে বিটিভিতে, সেই ক্লাসগুলো তোমরা ইউটিউব থেকেও নিতে পারবা। তো যাই হোক, আমরা শুরু করি। এটা একদম ফার্স্ট চ্যাপ্টার থেকে আমি শুরু করতে চাচ্ছি, যাতে তোমাদের কোথাও কোনো কনফিউশন না থাকে। আমরা যদি প্রথমেই দেখি, এই ছবিগুলো নিশ্চয়ই তোমরা সবাই পরিচিত, সবাই আমরা চিনি কিনা ছবিগুলো? প্রত্যেকটার নাম জানি কি? প্রত্যেকটা ইউনিটের নাম জানি কিনা? জি স্যার। হ্যাঁ, একজন যে কোনো একজন তার নাম বলে একটু যদি ইউনিট গুলোর নাম বলো, কোনটা কি? স্যার আমি মোহাম্মদ খায়রুজ্জামান রাকিব। স্যার ফার্স্ট হলো ল্যাপটপ, তারপর হলো মোবাইল, তারপর হলো ট্যাবলেট, তারপর হলো একটা পিসি এবং কম্পিউটার, ফুল কম্পিউটার প্যাক, তার নিচে হলো একটা মাইক্রো প্রসেসর, তার পাশে হলো একটা প্রসেসর। ভেরি গুড। তাহলে আশা করি এই জিনিসটা সবারই জানা আছে, সবাই এটা বুঝতে পেরেছে। তো আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, আসলে আমাদের আলোচনাটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ মাইক্রো প্রসেসর, মাইক্রো কন্ট্রোলার এন্ড মাইক্রো কম্পিউটার। এটা হচ্ছে 1 নাম্বার টপিকস। 1 নাম্বার টপিকসটাকে আমি দুটো অংশে ভাগ করেছি। আজকে আমরা পার্ট 1টা নিয়ে আলোচনা করব। এই পার্ট 1-এ যা যা আজকে আমরা দেখব বা পড়ব, সেটা হচ্ছে ডিফাইন দ্য মাইক্রোপ্রসেসর। মাইক্রোপ্রসেসর কি, এটা ডেফিনেশনটা তোমরা দিতে পারবে, এবং মাইক্রো কম্পিউটার কি সেটা বলতে পারবে, মাইক্রো কন্ট্রোলার কি সেটা বলতে পারবে। 3টা জিনিস আমরা যদি মাইক্রোপ্রসেসর, মাইক্রো কম্পিউটার এবং মাইক্রো কন্ট্রোলার সম্বন্ধে জেনে যাই, তাহলে আমরা কিন্তু ডিস্টিংগুইশ করতে পারবো, অর্থাৎ এর ভিতরে পার্থক্যটা বের করতে পারবো মাইক্রোপ্রসেসর এবং মাইক্রো কম্পিউটারের, অথবা মাইক্রোপ্রসেসর মাইক্রো কন্ট্রোলারের, অথবা মাইক্রো কন্ট্রোলার মাইক্রো কম্পিউটারের। আমার কথাটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। ক্লিয়ার কিনা? সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা কথাটা? আমি যেটা বলেছি সেটা বুঝতে পেরেছি কিনা? তাহলে আমরা 3টা জিনিস নিয়ে আলোচনা করব। কি কি? একটা হচ্ছে মাইক্রো প্রসেসর, একটা হচ্ছে মাইক্রো কম্পিউটার, আর একটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। 3টা জিনিস কিন্তু, মাইক্রো প্রসেসর, মাইক্রো কম্পিউটার, মাইক্রো কন্ট্রোলার। তাহলে আসো আমরা একটা একটা করে শুরু করি। প্রথমে চলে আসি, রেজা স্যার কি লাইনে আছেন? আমার এটা মনে হয় একটু করতেছে, প্রবলেম করতেছে। হ্যাঁ, লাইনে আছি। কেন? না, উপরের স্লাইডিংটা প্রবলেম করতেছে। এটা কি আপনার ওখান থেকে হচ্ছে না আমার এখান থেকে হচ্ছে, আমি বুঝতেছি না। কি প্রবলেম হচ্ছে? স্লাইডিং চলে যাওয়ার কথা, এটা চলে যাওয়ার কথা। স্ক্রিনটা শেয়ারিং এ আটকে থাকতেছে। স্যার নেটের জন্য এই প্রবলেমটা হচ্ছে একটু। না, আরেকটা হতে পারে যে প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, যাই হোক, তোমাদের যদি স্ক্রিন দেখতে সমস্যা হয় তাহলে আমাকে একটু বলতে হবে। আমি এটা হাইড করে দিয়েছিলাম, কিন্তু কেন এটা আবার হয়ে গেল বুঝলাম না। ইয়েস স্যার। আমাকে একটু বলবে তাহলে, ঠিক আছে, যদি এটা দেখতে সমস্যা হয়। হ্যাঁ, উপরে স্যার মাঝে মধ্যে কথাটা আটকে যাচ্ছে স্যার। এটা কি নেটের কারণে হচ্ছে কিনা? স্যার আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি স্যার, আমার কোনো প্রবলেম হচ্ছে না স্যার। হ্যাঁ, এখান থেকে তো ক্লিয়ার শোনা যাচ্ছে। তো জি স্যার, এবার ঠিক আছে স্যার, এবার ঠিক আছে স্যার। আচ্ছা, তো প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব, আমি বুঝতেছি না এটা কেন সরতেছে না। এটা তো চলে যাওয়ার কথা। আমি এটা নিচে নামিয়ে নিই, এটা যেহেতু প্রবলেম করতেছে আমি নিচে নামিয়ে রাখলাম। কিন্তু এখানে স্ক্রিন কিন্তু পুরাটাই দেখাচ্ছে, ঠিকই দেখাচ্ছে, কোনো সমস্যা দেখাচ্ছে না। হ্যাঁ আচ্ছা, তাহলে মনে হয় এখানে আমার এখানে নেটের কোনো প্রবলেমের কারণে। হ্যাঁ, তাতে সমস্যা নেই, কিন্তু আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি। ওকে, ফাইন। তাহলে প্রথমে আসি মাইক্রো প্রসেসর। মাইক্রো মানে কি? মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র, ছোট, আর প্রসেসর মানে হচ্ছে যার প্রসেস করার ক্ষমতা আছে। তাহলে মাইক্রো প্রসেসর বলতে আমরা যদি সংজ্ঞাতে যাই, তার আগে আমাকে বুঝতে হবে প্রসেস জিনিসটা কি। হোয়াট ইজ প্রসেস?
আমাদের যদিও অভিজ্ঞতা কম, যদি মেয়ে কেউ থেকে থাকে তাহলে তার অভিজ্ঞতা আছে, রান্নার কিছু অভিজ্ঞতা থাকে, তাই না? তবে আমরা যারা একটু খাওয়া দাওয়া করি তারা কিন্তু মোটামুটি রান্নার বিষয়টা কিছুটা হলেও বুঝি, তাই না? খেয়াল করি যে যদি আমরা সাপোজ একটা টার্গেট নিয়ে নামি যে আমি আজকে খিচুড়ি রান্না করব বা খিচুড়ি খাবো, তাহলে খিচুড়ি খেতে হলে আমাকে কি করতে হয় এই জিনিসটাকে আমাকে বুঝতে হবে। তোমরা মনে করতে পারো যে আমি পড়ার ভিতরে নাই, আসলে পড়ার ভিতরেই আছি, তোমাদের ব্রেনে যাতে জিনিসটা ঢুকে যায় এই জন্য আমি এইভাবে বলছি জিনিসটাকে। যদি খিচুড়ি রান্না করতে হয় তাহলে রাকিব একটু বলো তো আমাকে কি কি উপকরণ লাগে আমার? মোটামুটি ডাল লাগবে, চাল লাগবে, ডাল লাগবে, হ্যাঁ সবাই কিন্তু জিনিসটাকে মাথায় নিও, ডাল লাগবে, আর কি লাগবে? চাল লাগবে, চাল লাগবে, অবভিয়াসলি পানি লাগবে, দেন একটা পানি লাগবে, পাত্র লাগবে যেটাকে আমি রান্না করবো, হ্যাঁ একটা দেন পাত্র লবণ, লাগবে, হলুদ, মরিচ, লবণ প্রয়োজনীয় পরিমাণ মশলা মতো লাগবে, আর মশলা লাগবে, আর এবং অবভিয়াসলি রান্না করার জন্য আগুন বা heater। আগুন লাগবে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে দেখো আমি যদি এই উপকরণগুলো সবগুলোকে আমি রেখে দেই একটা জায়গাতে এবং এগুলোকে খুব সুন্দর মতো মাখাই, মাখানোর পর এটাকে আমি চুলোয় চড়িয়ে দিয়ে আগুনটা ধরালাম না, খিচুড়ি কি হবে? আচ্ছা, হয়তো হবে কিন্তু সেটা খাওয়া যাবে না, তাই না? মানে খাওয়ার উপযোগী হবে না। তাহলে খাওয়ার উপযোগী করতে হলে আমাকে কি করতে হবে? একটা সার্টেন টাইম পর্যন্ত তাকে বয়েল করতে হবে বা জাল দিতে হবে। জাল দেওয়ার পরে কিন্তু একটা নির্দিষ্ট সময় পর আমি যখন নামিয়ে নিয়ে আসবো তখন কিন্তু সেটা হয়ে যাবে খিচুড়ি, এবং তখন আমি সেটা পরিবেশন করতে পারবো, খেতে পারবো। এই যে পুরো প্রক্রিয়াটা, অর্থাৎ ইনপুট থেকে শুরু করে আমি টার্গেটেড আউটপুট পাওয়া পর্যন্ত মাঝখানের যা কিছু ঘটনা আমি ঘটালাম, এই সমস্ত ঘটনাটাকে আমরা বলছি প্রসেস। আমার কথাটা কি বুঝতে পারছি সবাই? যেটা একটা টার্গেটেড আইটেমকে আউটপুট হিসেবে পাওয়ার জন্য মাঝখানে আমি যতগুলো ঘটনা ঘটাই সবগুলোকে একত্রে বলা হয় প্রসেস। তাহলে প্রসেস হবে তখন যদি আমি কিছু ইনপুট দেই, সে কিছু কার্যক্রম করবে এবং কাঙ্ক্ষিত একটা আউটপুট প্রদান করবে। আমার কথা কি বোঝা গেছে? ইনপুট দিব, সে একটা প্রক্রিয়াকরণ করবে, অর্থাৎ তার ভিতরে কিছু কার্যক্রম করবে এবং আমাকে একটা কাঙ্ক্ষিত আউটপুট প্রদান করবে। যদি ইনপুট দেওয়ার পর কাঙ্ক্ষিত আউটপুটটা আমি পাই তাহলে মাঝখানে যা ঘটনা ঘটলো এই পুরোটাকে আমরা বলছি প্রসেস। প্রসেসটা কি ক্লিয়ার? জি স্যার, আই আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, তাহলে এখান থেকে আসছে প্রসেসর, কথাটা আসছে কিন্তু প্রসেসর। তাহলে প্রসেসর কি করে? আমরা জানি কম্পিউটার সাধারণত ডিজিটাল সিগন্যাল ব্যবহার করে, তাই না? 0 এবং 1 কে নিয়ে সে কাজ করে। তাহলে আমরা যা কিছু কম্পিউটারে ইনপুট করি সবকিছুই কিন্তু ডিজিটাল ফরম্যাটে কম্পিউটারের ভিতরে প্রবেশ করে। আর এই কম্পিউটারের ভিতরে যে মেজর পার্টটা থাকে সেটাই হচ্ছে প্রসেসর। প্রসেসর কি করে? এই ডিজিটাল সিগন্যাল গুলোকে রিসিভ করে এবং আমি যে ইনস্ট্রাকশন গুলো দেই সেই ইনস্ট্রাকশন অনুযায়ী সে এগুলোকে প্রক্রিয়া করে, প্রক্রিয়া করে আমাকে একটা কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে। সাপোজ একটা সিম্পল উদাহরণ যদি আমরা ক্যালকুলেটর দিয়ে চিন্তা করি, ক্যালকুলেটরে আমরা কি করি? কিছু তথ্য লিখি, লেখার পরে যখনই আমরা ইকুয়ালস টু সাইন দেই তখন কিন্তু সে আমাকে একটা কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে। এই বিষয়টুকু আমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার, প্রসেস ব্যাপারটা ক্লিয়ার কিনা? জি স্যার। ফাইন। তাহলে একটা মাইক্রোপ্রসেসরকে আমরা কি বলি? একটা মাইক্রোপ্রসেসর হচ্ছে একটা ইলেকট্রনিক কম্পোনেন্ট। একদম সিম্পলি বলতে গেলে মাইক্রোপ্রসেসর হচ্ছে একটা ইলেকট্রনিক কম্পোনেন্ট। এটার কাজ কি? এটার একটা ক্ষমতা আছে। সেই ক্ষমতাটা কি? সে প্রসেসিং কার্য সম্পাদন করতে পারে। সে শুধু ইলেকট্রনিক চিপই না, তার ভিতরে কিছু তথ্য দিলে সে সেটাকে প্রক্রিয়াকরণ করতে পারে এবং একটা আউটপুট প্রদান করতে পারে। এই ক্ষমতা সম্পন্ন যে কোনো চিপকেই আমরা কিন্তু বলবো মাইক্রো প্রসেসর। আমার কথা কি বোঝা গেছে? তাহলে কন্ডিশন কি কি থাকতে হবে? যে এটা একটা ইলেকট্রনিক চিপ এবং এর ভিতরে কিছু তথ্য দিলে সে তার প্রক্রিয়াকরণ করতে পারবে। প্রক্রিয়াকরণে যদি ক্ষমতা থাকে তার, তাহলেই কিন্তু তাকে আমরা বলছি মাইক্রো প্রসেসর। এই মাইক্রো প্রসেসরের বহুবিধ সংজ্ঞা আছে, বহুভাবে এটাকে সংজ্ঞায়িত করা যায়। এটাকে আমরা অনেক সময় বলি ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিট কেন বলা হয়? ইন্টিগ্রেটেড মানে কি? একটা বৃহৎ বড় সার্কিটকে যখন ক্ষুদ্র পরিসরে ওটাকে রিপ্রেজেন্ট করা হয় তখন সেটাকে বলা হয় ইন্টিগ্রেটেড। অর্থাৎ আমি যদি এইভাবে চিন্তা করি
যে আগে আমরা যে ক্যালকুলেটর ব্যবহার করতাম, ক্যামেরা ব্যবহার করতাম, ঘড়ি ব্যবহার করতাম, এই সবগুলো কিন্তু এখন মোবাইল ফোনের ভিতরে চলে এসছে না? এখন কি আমাকে আলাদাভাবে ঘড়ি ব্যবহার করতে হয়, আলাদাভাবে ক্যামেরা ব্যবহার করতে হয়, আলাদাভাবে ক্যালকুলেটর ব্যবহার করতে হয়? আমি এক মোবাইল ফোন থাকলে কিন্তু সবগুলোই করতে পারি। তাহলে মোবাইল ফোনের ভিতরে যেহেতু সবগুলো চলে এসছে, তাহলে আমরা বলতেছি কি মোবাইল ফোনের ভিতরে এটা ইন্ট্রিকেটেড। ক্লিয়ার? প্রত্যেকটা আইটেমকে যদি তোমরা চিন্তা করো আলাদা আলাদা ভাবে, একটা ক্যালকুলেটর কিন্তু একটা মোবাইল ফোনের সমান। তাহলে এত বড় ক্যালকুলেটর তো আমি মোবাইল ফোনের সাথে রাখতে পারবো না, তাহলে অনেক বড় হয়ে যাবে। ঘড়ি প্রায় মোবাইল ফোনের 4 ভাগের 1 ভাগ, ক্যামেরা মোবাইল ফোনের প্রায় কাছাকাছি সমান। তাহলে এরা সবাই মোবাইল ফোনের ভিতরে ঢুকে যাচ্ছে, তার মানে কি ইন্টিগ্রেটেড ফরম্যাটে তারা এর ভিতরে অবস্থান করছে এবং প্রত্যেকেই কিন্তু ফাংশনাল, প্রত্যেকেই কিন্তু কাজ করছে স্বকীয়তার সাথে। মানে আমি যদি ঘড়ি চাই ঘড়ির কাজ করতেছে, ক্যামেরা চাই ক্যামেরার কাজ করতেছে, আমি যদি কি বলে ক্যালকুলেটর চাই ক্যালকুলেটরের কাজ করতেছে। তাহলে এই সবগুলোকে কম্বাইন্ড করে একটা নির্দিষ্ট চিপের ভিতরে আমি এগুলোকে নিয়ে এসেছি, এই কারণেই এটাকে বলা হয়েছে ইন্ট্রিগেটেড। এবং সার্কিট কথাটা কেন আসছে, কারণ তারা প্রত্যেকেই কিন্তু একটা নির্দিষ্ট ডায়াগ্রাম বা সার্কিট দ্বারা পরিচালিত হয়। ওই সার্কিটটাকেই আমরা সিম্পলিফাইড করে ছোট করে আমরা একটা চিপের ভিতরে নিয়ে এসেছি। মাইক্রোপ্রসেসরও এরকম একটা চিপ, এটাকে আমরা বলি ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, VLSI, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। আমি খুব সিম্পলি বলার চেষ্টা করেছি যে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট, এবং এটা কি হয়, এটা কম্পিউটারে ব্যবহার করা হয়, কম্পিউটারের হার্ড বা কম্পিউটারের ব্রেন হিসেবে মাইক্রোপ্রসেসরটা কাজ করে। এটার পুরো নামটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সংক্ষেপে আমরা বলি সিপিইউ। এটা একটি সিঙ্গেল ইন্টিগ্রেটেড চিপ, সিঙ্গেল ইন্টিগ্রেটেড চিপ বা সার্কিট। সিম্পল নেম হচ্ছে আইসি বা চিপ, সিম্পলি নেম হচ্ছে আইসি বা চিপ। চিপ containing millions of very small components including transistor, resistor and diode। অর্থাৎ এই চিপটার ভিতরে মিলিয়নস অফ ট্রানজিস্টর ব্যবহার করা হয়, রেজিস্টার ব্যবহার করা হয় এবং ডায়োডস ব্যবহার করা হয়। আজকে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে ইউটিউবে ঢুকে তোমরা মাইক্রোপ্রসেসর চিপ কিভাবে তৈরি হয় তার একটা ভিডিও দেওয়া আছে ইন্টেলের, সেই ভিডিওটা তোমরা একটু দেখে নিবা। সার্চ দিলেই হবে শুধুমাত্র যে মাইক্রোপ্রসেসর দিয়ে তোমরা সেই ভিডিওটা দেখে নিবা, ইন্টেল মাইক্রোপ্রসেসর, তাহলেই তোমরা দেখতে পাবা যে একটা মাইক্রোপ্রসেসর কিভাবে তৈরি হয়। আশা করি মাইক্রোপ্রসেসরটা কি এখন তোমাদের একটু ধারণাটা ক্লিয়ার হয়েছে। জি স্যার। জি স্যার। তাহলে মাইক্রোপ্রসেসরটা কি? মাইক্রোপ্রসেসরটা হচ্ছে একটা ইলেকট্রনিক চিপ। এটার মূল কাজটা কি? এটা প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করে, অর্থাৎ এর ভিতরে কিছু ইনপুট দিলে সে প্রক্রিয়াকরণ করে একটা আউটপুট প্রদান করতে পারে। এখন আসো আমরা ডান দিকের চিত্রটা যদি দেখি, তাহলে এটা হচ্ছে একটা মাইক্রোপ্রসেসরের ইন্টারনাল চিত্র, ইন্টারনাল ব্লক ডায়াগ্রাম। এই ইন্টারনাল ব্লক ডায়াগ্রাম ভিতরে যদি খেয়াল করো তাহলে এখানে 3টা ইউনিট আছে। একটাকে বলছি আমরা এএলইউ, একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট, একটা হচ্ছে রেজিস্টার অ্যারে। এই 3টা ইউনিট একত্রে কাজ করার ফলেই মাইক্রোপ্রসেসরের কিন্তু পূর্ণ কাজটা সম্পাদিত হয় বা পূর্ণ কাজটা সে সম্পাদন করে। তাহলে একটা মাইক্রোপ্রসেসরের কয়টা ইউনিট থাকে? 3টা ইউনিট থাকে। একটা হচ্ছে এএলইউ, একটা কন্ট্রোল ইউনিট, একটা হচ্ছে রেজিস্টার অ্যারে। এটুকু সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন? নো স্যার। স্যার তাহলে আমরা নেক্সট স্টেপে যাই। মাইক্রোপ্রসেসরের এখানে আমি আরেকটা সংজ্ঞা দিয়েছি এবং সাথে আমি কিছু মাইক্রোপ্রসেসরের নাম দিয়ে দিয়েছি। তোমরা যদি দেখো এটা খুব পপুলার মাইক্রোপ্রসেসর কোম্পানি, যেমন ইন্টেল কোম্পানি, জাইলগ, ঠিক আছে, এএমডি, যেটা বর্তমানে রাইজন নামে বাজারে বহুলভাবে ব্যবহৃত হচ্ছে গেমিং প্রসেসর হিসেবে। তো এই জিনিসগুলো আমরা কিন্তু অলরেডি ব্যবহার করছি, ঠিক আছে। সরি, 1 মিনিট খালেদ ভাই, আমি একটা ক্লাসে আছি, ক্লাসটা শেষ করে পড়তেই, ঠিক আছে, ওকে। তাহলে আমরা যদি এইভাবে চিন্তা করি যে এ মাইক্রোপ্রসেসর ইজ এ মাল্টিপারপাস প্রোগ্রামেবল সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক চিপ, তাহলে সংজ্ঞাটাকে আরেকটু ইলাবোরেট করছি আমরা।
আগে বলছিলাম কি যে সে ইনপুট নেয়, প্রসেস করে, আউটপুট দেয়। এখন আমরা বলছি যে মাইক্রোপ্রসেসর শুধু ইনপুট নেয়, প্রসেস করে, আউটপুট দেয়, তার ভিতরে সীমাবদ্ধ নয়। সে একটা মাল্টিপারপাস বা মাল্টি ফাংশনাল চিপ। এই মাল্টি ফাংশনাল চিপটা শুধু মাল্টি ফাংশনালই না, সে কিন্তু প্রোগ্রামেবল চিপ। এবং এই প্রোগ্রামেবল চিপটা কি ধরনের চিপ? এটা কিন্তু সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক চিপ, অর্থাৎ এর ভিতরে যে পার্টস গুলো আমরা ব্যবহার করছি তারা ম্যাক্সিমামটাই তৈরি হচ্ছে সেমিকন্ডাক্টর দিয়ে। আমরা সেমিকন্ডাক্টর তো পড়েছি এর আগে, তাই না? অন্যান্য সাবজেক্টের ভিতরে সেমিকন্ডাক্টরটা আমরা বুঝি, সেমিকন্ডাক্টর চিপ বেসড অন ক্লক ড্রাইভেন রেজিস্টার। এর ভিতরে তাহলে কি আছে? রেজিস্টার আছে, এবং এই রেজিস্টার গুলো পরিচালিত হয় কার মাধ্যমে? ক্লক পালসের মাধ্যমে। এবং নর্মালি সে যে কাজটা করে, রিড বাইনারি ইনস্ট্রাকশন ফ্রম দ্য স্টোরেজ ডিভাইস। সে স্টোরেজ ডিভাইস থেকে তার ইনস্ট্রাকশন গুলো বাইনারি ফরম্যাটে সে কিন্তু রিড করে, ঠিক আছে? বাইনারি ফরম্যাটে রিড করে। ইট টেক্স বাইনারি ডাটা অ্যাজ ইনপুট and process data according to instruction and provide output। বলতেছে যে সে কি করতেছে? বাইনারি ফরম্যাটে ইনপুট থেকে ডাটাগুলোকে কালেকশন করতেছে এবং ইনস্ট্রাকশন অনুযায়ী এটাকে প্রসেস করতেছে এবং আউটপুটে প্রদান করতেছে। বোঝা গেছে কি আমার কথাটা? তাহলে যদি কোশ্চেন আসে যে মাইক্রোপ্রসেসর কি, তাহলে কি লেখা যাবে না যে মাইক্রোপ্রসেসর কি? কেউ একজন কি বলতে পারো মাইক্রোপ্রসেসরটা কি তোমার নিজের মতো করে? আমি এতক্ষণ যা বললাম তার উপরে বেস করে নিজের মতো করে একটু বলো তো মাইক্রোপ্রসেসরটা কি, যদি লিখতে চাও। স্যার মাইক্রোপ্রসেসর হলো একটি ইলেকট্রনিক চিপ যা কম্পিউটারের হার্ট বলা হয়, যা কম্পিউটারের সকল কার্যগুলো আর কি সম্পন্ন করে। আর আর কিছু বলা যাবে? আরো বলা যায় স্যার, কিন্তু আসলে ওইভাবে কি। দেখো, তিনটা জিনিস মনে রাখো। জি স্যার। এটা হচ্ছে একটা মাইক্রোপ্রসেসর হচ্ছে মাল্টিপারপাস প্রোগ্রামেবল সেমিকন্ডাক্টর চিপ। মনে থাকবে? মাল্টিপারপাস প্রোগ্রামেবল সেমিকন্ডাক্টর চিপ। এই কথাটুকু যদি বলে দাও তাহলে ম্যাক্সিমাম টাস্ক চলে আসলো। এর ভেতরে ইন্টারনালি কি বলছি? এর ভিতরে রেজিস্টার আছে। সেই রেজিস্টার গুলো কার মাধ্যমে পরিচালিত হয়? ক্লক পালসের মাধ্যমে পরিচালিত হয়। তাহলে মাইক্রোপ্রসেসর কি করে? স্টোরেজ থেকে ডাটাগুলো কালেকশন করে বাইনারি ফরম্যাটে, ইনস্ট্রাকশন অনুযায়ী প্রসেস করে এবং আউটপুট প্রদান করে। এই কথাটুকু বললেই আমরা মাইক্রোপ্রসেসরের কথা শেষ। আমরা কি বুঝছি? জি স্যার, এখন বুঝতে পারছি। আমি কি আবার বলবো? জি স্যার। জি স্যার, আরেকটু বললে একটু ভালো হয়। মাইক্রোপ্রসেসর বলেছি, মাইক্রোপ্রসেসর হচ্ছে একটি মাল্টিপারপাস প্রোগ্রামেবল সেমিকন্ডাক্টর চিপ। ঠিক আছে? জি স্যার। মাল্টিপারপাস প্রোগ্রামেবল সেমিকন্ডাক্টর চিপ। এইটুকু যদি তুমি বলো তাহলে তোমার মেজর টাস্কটা হয়ে গেল। আর কেউ তোমাকে প্রশ্ন করবে না যে মাইক্রোপ্রসেসরটা কি, সে বুঝে ফেলবে এই উত্তরটুকু দিলেই। ঠিক আছে? সাথে আমরা অতিরিক্ত কি লাগাচ্ছি? এর ভিতরে কিছু রেজিস্টার থাকে এবং এই মাইক্রোপ্রসেসরটা পরিচালিত হয় ক্লক পালসের মাধ্যমে। মাইক্রোপ্রসেসর চলে কার মাধ্যমে? ক্লক পালসের মাধ্যমে। এবং সে যে কার্যক্রমগুলো পরিচালনা করে, এই পরিচালনা করার জন্য সে কি করে? ইনস্ট্রাকশন গ্রহণ করে, ডাটা নেয়, ইনস্ট্রাকশন অনুযায়ী ডাটাগুলোকে প্রসেস করে এবং আউটপুট প্রদান করে। পারবো না এইটুকু লিখতে? জি স্যার। জি স্যার। ওকে, ভেরি গুড। তোমরা যদি না বোঝো, আমার কথা বুঝতে না পারো, তাহলে কিন্তু আমাকে জিজ্ঞেস করবা। ঠিক আছে? জি স্যার। জি স্যার, অবশ্যই। ডোন্ট বি হেজিটেট। হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করবা। তাহলে মাইক্রোপ্রসেসর দুইটা টেকনিকে তৈরি করা হয়। একটা হচ্ছে এলএসআই, লার্জ স্কেল ইন্টিগ্রেশন, আর একটা হচ্ছে ভিএলএসআই, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। ঠিক আছে? এই যে ইন্টিগ্রেশন কথাটা কেন আসছি, আমরা ওই যে ইন্টিগ্রেট সার্কিটটা বুঝাইলাম না একটু আগে? এই ইন্টিগ্রেট সার্কিট থেকে কিন্তু ইন্টিগ্রেশন কথাটা এসছে। আজকে তোমরা অবশ্যই ইউটিউবে এই ইন্টেল চিপস মানে মাইক্রোপ্রসেসরের ভিডিওটা একটু দেখে নিবে। ঠিক আছে? তাহলে আমার এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। এইবার আসো, আমরা তিনটা ইউনিট সম্বন্ধে বলছিলাম, মনে আছে? জি স্যার। কি বলতো? অ্যালুমেট্রিক লজিক ইউনিটের কন্ট্রোল ইউনিট, আর একটা স্যার হচ্ছে রেজিস্টার অ্যারে। রেজিস্টার অ্যারে, ভেরি গুড। অ্যারিথমেটিক লজিক ইউনিট। দেখো,
ALU, এতে হচ্ছে অ্যারিথমেটিক, এলতে হচ্ছে লজিক, ঠিক আছে? অর্থাৎ এই পার্টটাতে মাইক্রোপ্রসেসর কি করে, যত ধরনের ম্যাথমেটিক্যাল ফাংশন আছে বা ম্যাথমেটিক্যাল কাজ আছে এই কাজটা, এবং যত ধরনের লজিক্যাল কাজ আছে এই কাজটা সে এই ইউনিটে সম্পাদন করে। আবার বলছি যে অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিটের কাজটা কি? অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিটের কাজ হচ্ছে যত ধরনের অ্যারিথমেটিক মানে ম্যাথমেটিক্যাল যত ফাংশন আছে সেটার কাজটা সে করবে, সাথে লজিক্যাল যত ফাংশন আছে সেই কাজটাও সে করবে। একটা জিনিস নোট রাখতে পারো তোমরা, সেটা হচ্ছে যে আমরা যখন কম্পিউটারে কোনো লজিক্যাল ফাংশনের কাজ করাই তখন লজিক্যাল ফাংশন কিন্তু তিনটা বেসিক ফাংশনের উপরে কাজ করে। একটা হচ্ছে এন্ড, একটা হচ্ছে অর, আর একটা হচ্ছে নট অপারেশন। তিনটা বেসিক ফাংশন, এন্ড, অর, নট। আর অ্যারিথমেটিক ফাংশন যেগুলো করি সেটা হচ্ছে অ্যাডিশন এন্ড সাবট্রাকশন, যোগ এবং বিয়োগ। মনে থাকবে? জি স্যার। অ্যাডিশন এন্ড সাবট্রাকশন, যোগ এবং বিয়োগ। জি। তাহলে অ্যারিথমেটিক ইউনিটটা কি আমরা বুঝতে পেরেছি? অ্যারিথমেটিক ইউনিটটা কি? জি স্যার। জি স্যার। একটু বলো তো অ্যারিথমেটিক ইউনিটটা কি? স্যার অ্যারিথমেটিক ইউনিটটা হলো যে কম্পিউটারের গাণিতিক এবং যুক্তিমূলক যে কাজগুলো আছে ওগুলো সম্পাদন করে, যেগুলো হলো সাবট্রাকশন এন্ড অ্যাডিশন, মানে যোগ এবং বিয়োগ। হ্যাঁ, এটা হচ্ছে অ্যারিথমেটিক ফাংশন। আর কি লজিক্যালটা কি? আর লজিক হলো যে এন্ড, অর, নট, এই তিনটা হলো লজিক ফাংশন কাজ করে। এটা বেসিক ফাংশন, বেসিক ফাংশন, ঠিক আছে? জি স্যার। তাহলে এবার আসো আমরা কন্ট্রোল ইউনিট নিয়ে একটু আলোচনা করি। কন্ট্রোল ইউনিট, কন্ট্রোল মানেই তো বোঝা যাচ্ছে, কন্ট্রোল মানে কি? নিয়ন্ত্রণ করবে। কি নিয়ন্ত্রণ করবে? নিয়ন্ত্রণটা হচ্ছে সমস্ত কিছুকেই সে কিন্তু নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে? সমস্ত কিছুকেই সে নিয়ন্ত্রণ করবে। এটা দুই ভাবে নিয়ন্ত্রণটা করে, তার ইন্টারনালি নিয়ন্ত্রণও করে আবার এক্সটার্নালিও নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এক্সটার্নাল যে ডিভাইস গুলো তার সাথে কানেক্ট করবো সেগুলোকেও সে নিয়ন্ত্রণ করবে, আবার তার ভেতরকার যে কার্যক্রম আছে সেটাকেও সে নিয়ন্ত্রণ করবে। নিয়ন্ত্রণকারী ইউনিট হিসেবে কাজ করে হচ্ছে কন্ট্রোল ইউনিট। এই কন্ট্রোল ইউনিটটা কি করে খেয়াল করো। তুমি যদি তোমার ঘর থেকে বের হতে চাও তাহলে তোমাকে কি করতে হয়? দরজাটা খুলতে হয়, তাই না? দরজাটা খুলতে হয়। হ্যাঁ, আবার যদি ঘরে ঢুকতে চাও তখনও কিন্তু তোমাকে দরজা খুলেই ঢুকতে হয়। তো এই দরজা খোলার ব্যাপারটাকে যদি আমরা একটা পালস হিসেবে চিন্তা করি যে এটা একটা পালস, তাহলে আমাকে কি করতে হবে? ইন হওয়ার জন্য এবং আউট হওয়ার জন্য প্রতিবারই আমাকে পালস দিতে হচ্ছে, ঠিক আছে? এই পালসটাকে এখানে সংক্ষেপে আমরা বলছি টাইমিং এন্ড কন্ট্রোল সিগন্যাল। টাইমিং এন্ড কন্ট্রোল সিগন্যাল। বোঝা গেছে আমার কথাটা? জি স্যার। তাহলে কন্ট্রোল ইউনিট কি প্রোভাইড করে? এই যে টাইমিং এন্ড কন্ট্রোল, এই টাইমিং এন্ড কন্ট্রোল সিগন্যালটা প্রদান করে কি জন্য? ইন্টারনাল অর এক্সটার্নাল পেরিফেরালস অফ মাইক্রোপ্রসেসর। তাহলে মাইক্রোপ্রসেসরের সাথে ইন্টারনাল এবং এক্সটার্নাল যত পেরিফেরালস গুলো আছে এগুলোকে কমিউনিকেট করার জন্য সে কি করে? টাইমিং এন্ড কন্ট্রোল সিগন্যাল প্রদান করে। ওকে? জি স্যার। আচ্ছা, এছাড়াও আরো দুটো যে বেসিক কাজ সে করে সেটা হচ্ছে ইনস্ট্রাকশন সিকোয়েন্সিং এবং ইনস্ট্রাকশন এক্সিকিউশন। ইনস্ট্রাকশন সিকোয়েন্সিং এবং ইনস্ট্রাকশন এক্সিকিউশন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে যে কন্ট্রোল ইউনিটের মেজর ফাংশনটা কি। মেজর ফাংশন বা টাস্ক হচ্ছে তার দুইটা, একটা হচ্ছে ইনস্ট্রাকশন সিকোয়েন্সিং, একটা হচ্ছে ইনস্ট্রাকশন এক্সিকিউশন। এবার আসি আমরা ইনস্ট্রাকশন সিকোয়েন্সিং বলতে আসলে আমরা কি বুঝি। খুব সিম্পলি যদি বিষয়টাকে এইভাবে চিন্তা করো যে তুমি তোমার সাবঅর্ডিনেটকে অথবা তোমার নিয়ন্ত্রণে যে আছে তাকে তুমি কিছু কথা বললা। যেমন উদাহরণস্বরূপ বলছি যে তুমি তাকে বললা যে তুমি এখান থেকে 10টার সময় বেরোবা, 10টা 5-এ যে তুমি এই জিনিসটা কিনবা, 10টা 15-তে তুমি আবার বাসায় ফিরে আসবা। আমি সিম্পল তিনটা কথা বললাম। কি বলছি? 10টার সময় বেরোবা, 10টা 5-এ যে এই জিনিসটা কিনবা, 10টা 15-তে তুমি বাসায় ফিরে আসবা, ঠিক আছে? এখন এই কথাগুলোকে এইভাবে না বলে আমি যদি এইভাবে বলতাম যে 10টা 15-তে তুমি বাসায় ফিরবা, 10টার সময় তুমি বের হবা, 10টা 5-এ তুমি এই জিনিসটা কিনবা, বলতে পারি না? স্যার বললে স্যার এটা তো সম্ভব না স্যার। সরি,
এটা তো স্যার উল্টা হয়ে গেল আসলে, উল্টো কারণ হয়ে ওইটা হ্যাঁ বাইর হইতে তার আগে বের হবে, তারপর ওইটা কিনবে। আগে তো কিনে তারপর বের হইতে পারবে না। দ্যাটস ইট, আমি তো এটাই জানতে চাচ্ছিলাম তোমাদের কাছ থেকে, যে আগে সে বের হবে, তারপরে কিনবে, তারপরে সে বাসায় আসবে, তাই না? জি কিন্তু স্যার। আমি জি কিভাবে স্যার বলেছি, উল্টোপাল্টা বলে ফেলছি না? জি জি স্যার। স্যার আমি উল্টোপাল্টা বলে ফেলছি না? এই যে উল্টোপাল্টা বলে ফেলছি, এইগুলোকে সিকোয়েন্স করাটাই হচ্ছে সিকোয়েন্সিং। হুম ক্লিয়ার? জি জি স্যার। স্যার অর্থাৎ একটা প্রোগ্রামের ভিতরে আমি অনেকভাবে ইনস্ট্রাকশন তাকে দিতে পারি, এই ইনস্ট্রাকশন গুলোকে সে সাজিয়ে নিবে যে কার পরে কোনটা সে কাজ করবে, সেটাকেই হুম বলা হচ্ছে ইনস্ট্রাকশন সিকোয়েন্সিং। ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার এইবার হচ্ছে ইনস্ট্রাকশন এক্সিকিউশন। তাহলে প্রথমে আমি সাজিয়ে নিলাম ইনস্ট্রাকশন হুম গুলো, কি বলেছি, প্রথমে সে বের হবে, তার মানে কি এটা তারপর ফার্স্ট এক্সিকিউট করলো, সে আমি বের হুম হলাম। হুম দেন কি বলেছি আমি, যে 10টা 5-এ যে এই জিনিসটা কিনবা, তাহলে 10টা 4-এ কিন্তু কিনবো না, আমি 10টা 5-এই কিনবো। জি স্যার দিস ইজ এক্সিকিউশন। আমি কি বলেছি, 10টা 15-তে আমি ব্যাক করব, ঠিক 10টা 15-তেই আমি ব্যাক করব, এটাও কিন্তু একটা এক্সিকিউশন। জি স্যার আমার কথাটা কি ক্লিয়ার? জি স্যার তাহলে খেয়াল করো যে ইনস্ট্রাকশন সিকোয়েন্সিং এবং ইনস্ট্রাকশন এক্সিকিউশন, এটা কিন্তু একটা কন্ট্রোল ইউনিটের মূল ব্যাপার। জি স্যার মনে থাকবে? মনে থাকবে? জি স্যার। তাহলে জি কন্ট্রোল স্যার ইউনিট কি কাজ করে? কন্ট্রোল ইউনিট কি কাজ করে? কন্ট্রোল ইউনিট যে কাজটা করে সেটা হচ্ছে টাইমিং এন্ড কন্ট্রোল সিগন্যাল প্রদান করে, হুম আইও ডিভাইস এবং মেমোরি এবং পেরিফেরালস এর সাথে ডাটা আদান প্রদানের জন্য এই কাজটা সে সম্পাদন করে। একই সাথে সে ইনস্ট্রাকশন সিকোয়েন্সিং এর কাজ করে এবং ইনস্ট্রাকশন এক্সিকিউশনের কাজটা সম্পাদন করে করে। ওকে? জি স্যার। জি স্যার স্যার ইনস্ট্রাকশন এক্সিকিউশনের কাজটা একটু বইলা আবার একটু বললে ভালো হইতো স্যার। ইনস্ট্রাকশন সিকোয়েন্সিং এর ব্যাপারটা বুঝছি কিনা আমরা? জি আমি যে স্যার। উল্টোপাল্টা জি স্যার বলেছিলাম, ও কিন্তু জি স্যার, জি ওটা স্যার বলা বুঝছি। যে এটা সাজা নিতে বুঝছি হবে, স্যার তাই জি না? স্যার আপনি হ্যাঁ হ্যাঁ, তাহলে ইনস্ট্রাকশন এক্সিকিউশন মানে কি, প্রত্যেকটা ইনস্ট্রাকশনকে যখন তুমি এক্সিকিউট করতেছো, অর্থাৎ ওটা যখন সম্পাদন করতেছো কাজটা, যেমন আমি বলছি 10টার সময় বেরোবা, ঠিক 10টার সময় তুমি বেরোচ্ছ, এটা হচ্ছে এক্সিকিউশন। জি স্যার, এখন বুঝছি স্যার, ক্লিয়ার স্যার। ক্লিয়ার? জি ওকে স্যার। ওকে। রেজিস্টার অ্যারে, রেজিস্টার মানে কি আগে এটা আমাদের জানা দরকার। আসলে ক্ষুদ্রতম স্টোরেজ স্পেসকেই আমরা বলছি রেজিস্টার, জি যেখানে স্যার 1 বিট 2 বিট ডাটা স্টোর করা যায়, এই জায়গাটাকে আমরা বলি রেজিস্টার। আর যদি বড় স্পেস হয় তখন আমরা সেটাকে বলি মেমোরি। বোঝা গেছে কি আমার কথাটা? জি জি স্যার। স্যার কাকে আমরা রেজিস্টার বলি, কাকে আমরা মেমোরি বলি? রেজিস্টার বলি যেখানে 1 বিট 2 বিট এরকম ডাটা সংরক্ষণ করা যায়, সেটাকে আমরা বলছি রেজিস্টার। আর যখন অনেকগুলো রেজিস্টারকে একত্রিত করে একটা বড় স্পেসে আমরা ডাটাটাকে সংরক্ষণ করি, তখন সেটাকে আমরা বলি মেমোরি। র্যাম। তাহলে একটা মেমোরি তৈরি হয় অনেকগুলো রেজিস্টারের সমন্বয়ে, এটাও বলতে পারি আমরা এক সময়, তাই না? জি স্যার। তো মাইক্রোপ্রসেসরের ইন্টারনাল যে মেমোরিটা আছে, এই ইন্টারনাল মেমোরিটাকে আমরা বলি রেজিস্টার। এগুলো সাধারণত বিট ওয়াইজ কাজ করে, যেমন 4 বিট, 8 বিট, 16 বিট, 32 বিট, 64 বিট, এরকম অংশগুলোকে আমরা বলছি রেজিস্টার। এই রেজিস্টার গুলো সবগুলোই কিন্তু টেম্পোরারিলি ডাটাটাকে স্টোর করে। টেম্পোরারিলি মানে কি? অর্থাৎ ইলেকট্রিসিটি যদি কোনো কারণে চলে যায়, তাহলে কিন্তু সে তার ভিতরে ডাটা স্টোর রাখতে পারে না, সে কিন্তু তার ভুলে যায় ডাটাটা। ঠিক আছে? তার মানে এটা এটা ওয়ান কাইন্ডস অফ ভোলাটাইল মেমোরি, ওয়ান কাইন্ডস অফ ভোলাটাইল মেমোরি, যেহেতু তার ভিতরে তথ্যটা সে সংরক্ষণ করে রাখতে পারে না। তাহলে যতক্ষণ ইলেকট্রিসিটি থাকবে বা যতক্ষণ সে অপারেশন মোডে থাকবে, ততক্ষণ সে ডাটাটাকে সংরক্ষণ করবে। যখনই সে অপারেশন মোড থেকে বের হয়ে যাবে, তখন কিন্তু সে ডাটাটাও ইরেজ করে ফেলবে। ক্লিয়ার? জি স্যার স্যার। জাস্ট লাইক র্যামের মতো স্যার লাইক দিস, র্যামের মতো, র্যামের মতো। তবে এটা কিন্তু আমরা র্যাম বলবো না, আমরা কিন্তু রেজিস্টার বলবো। বি কেয়ারফুল, এটা জি ভুল স্যার করো না, এটা কিন্তু ভুল হবে। ঠিক আছে? জি স্যার তাহলে দিস রেজিস্টার আর ইউজড টু স্টোর ডাটা টেম্পোরারিলি ডিউরিং দ্য এক্সিকিউশন অফ দ্য প্রোগ্রাম এন্ড দ্যাট আর অ্যাক্সেসিবল টু দ্য ইউজার থ্রু দ্য ইনস্ট্রাকশন। তাহলে কি বলতেছে, যে এই রেজিস্টারের ভিতরে মাইক্রোপ্রসেসর কি করে, টেম্পোরারিলি ডাটাটাকে সংরক্ষণ করে এবং ওই ডাটা সংরক্ষণ করে সেটাকে কি করে, এক্সিকিউশন করে। আর ইউজার কি করে, এই ডাটাটা অ্যাক্সেস করতে পারে কার মাধ্যমে? ইনস্ট্রাকশনের মাধ্যমে। ইনস্ট্রাকশনের মাধ্যমে। তোমরা যদি ইয়েস কোনো প্র্যাকটিক্যাল করে থাকো, তাহলে তোমরা নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করে দেখছো, যে যোগ বিয়োগ গুণ ভাগ বা যাই করছো তোমরা, করার পরে কিন্তু কিছু ইনস্ট্রাকশন তাকে দিছো, আউটপুট নেওয়ার জন্য কিন্তু তাকে আবার আরেকটা ইনস্ট্রাকশন দিছো, তখন জি কিন্তু স্যার সে আউটপুটটা দেখাইছে তোমাকে। ঠিক আছে? এখানে একটা জিনিস লিখে রাখো, তোমাদের কাজে লাগবে সারা জীবন।
আমি কথা প্রসঙ্গে বলে দিচ্ছি আর কি, যে আমরা যখন তথ্য সংগ্রহ করি তখন তথ্য সংগ্রহ করার জন্য আমরা দুইটা পদ্ধতি ব্যবহার করি। একটা হচ্ছে যে আমি যদি কম্পিউটারকে ডাটা দেই তাহলে সে আমাকে অ্যাড্রেস বলে দেয়, অর্থাৎ এই ডাটাটা কোথায় আছে তার অ্যাড্রেসটা সে আমাকে বলে, ঠিক আছে। আর যদি আমি অ্যাড্রেস বলি তাহলে সে ওই অ্যাড্রেসে কি ডাটা ছিল সেটা আমাকে রিটার্ন করে। মনে থাকবে? জি স্যার। এটা সবকিছুর জন্যই প্রযোজ্য, কম্পিউটারাইজড যত কিছু আছে সবকিছুর জন্য প্রযোজ্য। তুমি যদি তাকে ডাটা দাও সে তোমাকে লোকেশন বলবে, তুমি যদি তাকে লোকেশন দাও সে তোমাকে ডাটা বলবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আসো রেজিস্টারের ধরন। সাধারণত ভ্যারাইটিস মাইক্রোপ্রসেসরের জন্য ভ্যারাইটিস টাইপস অফ রেজিস্টার ব্যবহার করা হয়, তবে এই মাইক্রোপ্রসেসর টু মাইক্রোপ্রসেসর রেজিস্টার ভেরি করলেও প্রত্যেকটা মাইক্রোপ্রসেসরের জন্য আমরা সাধারণত দুই ধরনের রেজিস্টারকে ব্যবহার করি। একটাকে বলি আমরা ডেডিকেটেড রেজিস্টার, আর একটাকে বলা হয় জেনারেল পারপাস রেজিস্টার। মনে থাকবে? জি স্যার। মাইক্রোপ্রসেসরের ভিতরে যত রেজিস্টার আছে, রেজিস্টার গুলো দুইটা অংশে বিভক্ত, একটি হচ্ছে ডেডিকেটেড রেজিস্টার আর একটি হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার। ক্লিয়ার? এখন আসো ডেডিকেটেড রেজিস্টার কি। ডেডিকেটেড রেজিস্টারটা হচ্ছে ওই রেজিস্টার যেটা মাইক্রোপ্রসেসর এক্সিকিউশনের জন্য নিজে এটাকে ব্যবহার করে, ইউজারকে এর ভিতরে ঢুকতে দেয় না। দোজ রেজিস্টার আর ডেডিকেটেড রেজিস্টার। আমি কি বুঝতে পারছি জিনিসটা? বুঝছি মানে যেই রেজিস্টারটা মাইক্রোপ্রসেসর নিজে ব্যবহার করবে, ইউজারকে তার ভিতরে অ্যাক্সেস করতে দিবে না, সেটা হচ্ছে ডেডিকেটেড রেজিস্টার। আর আরেকটা রেজিস্টার যেটার নাম আমরা বলতেছি আমরা জেনারেল পারপাস রেজিস্টার, এটা মাইক্রোপ্রসেসর নিজেও ব্যবহার করবে, ইউজারকেও এখানে তথ্য রাখতে বা তথ্য দেখতে বা তথ্য পরিবর্তন করতে সে এটা অ্যাক্সেস দিবে, তাকে বলছি আমরা জেনারেল পারপাস রেজিস্টার। মনে থাকবে? জি স্যার। তাহলে রেজিস্টার কয় ধরনের হয় মাইক্রোপ্রসেসরে? দুই ধরনের। বেসিক্যালি দুই ধরনের, না Basically দুই ধরনের। সরাসরি দুই ধরনের বলো না, বলবা বেসিক্যালি Basically দুই দুই ধরনের, ধরনের কারণ আমি হয়। একটা কথা কিন্তু বলছি যেটা মাইক্রোপ্রসেসর টু মাইক্রোপ্রসেসর ভেরি করতে পারে। সুতরাং আমরা কি বলতেছি, দুই ধরনের রেজিস্টার সাধারণত আমরা মাইক্রোপ্রসেসরের ভিতরে পাই, একটাকে বলছি ডেডিকেটেড রেজিস্টার আর একটাকে বলছি জেনারেল General পারপাস purpose register। রেজিস্টার। এটুকু বুঝছি কিনা আমরা? জি স্যার। ওকে, এইবার আসো মাইক্রো কম্পিউটার। এতক্ষণ কিন্তু আমরা পড়ছি কি মাইক্রো মাইক্রোপ্রসেসর প্রসেসর, এখন আমরা পড়বো মাইক্রো কম্পিউটার। কম্পিউটার। আচ্ছা, তাহলে মাইক্রো কম্পিউটারটা কি? দেখো, একটা মাইক্রো কম্পিউটার ইজ এ স্মল কম্পিউটার ইট হ্যাভস, বলা হচ্ছে যে মাইক্রো কম্পিউটারটা হচ্ছে একটা ছোট কম্পিউটার। তাহলে এটার ভিতরে কি কি থাকে? একটা প্রসেসর থাকবে, মেমোরি থাকবে এবং ইনপুট আউটপুট ইউনিট থাকবে। খুব সিম্পলি আমরা যদি একটা মাইক্রো কম্পিউটারের কথা চিন্তা করি তাহলে কি কি থাকবে? মাইক্রো প্রসেসর থাকবে, মেমোরি থাকবে এবং ইনপুট আউটপুট ইউনিট থাকবে। এইটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এইটা মাইক্রো কম্পিউটার আসলে পপুলারিটি অর্জন করে 1970 থেকে 80-র দশকে। 1970 থেকে 80-র দশকে এটা কিন্তু খুব বেশি পরিমাণে জনপ্রিয়তা অর্জন করে এবং বহুলভাবে এটা মার্কেটিং করা হয়। আর বর্তমানে তো এর চাহিদা অপরিসীম, এটা তো বুঝতেই পারতেছি আমরা। সবচেয়ে জনপ্রিয় হয় 70 থেকে 80-র ভেতরে। আমরা যদি একটা উদাহরণ দেখি, যে এই মাইক্রো কম্পিউটার একটা উদাহরণ দেখি, তাহলে 8051 এটা যদিও আমরা মাইক্রো কন্ট্রোলার বলে থাকি, কিন্তু এটা সিঙ্গেল বোর্ড কম্পিউটার হিসেবে বাজারে কিন্তু আসে এবং এটা ট্রেনিং পারপাসে মূলত ব্যবহার করা হয় এবং ইন্ডাস্ট্রি পারপাসেও এটা বহুল মাত্রায় ব্যবহার করা হয়েছে তখনকার সময়, এখন আর হয় না। আরেকটা হচ্ছে আইবিএম পিসি, অ্যাপেল, ম্যাকিনটশ কম্পিউটার। ট্রেনিং এই ক্লাসে আছে, ক্লাসটা শেষ করে ফোন দিব। তাহলে আইবিএম পিসি এন্ড অ্যাপেল ম্যাকিনটশ, এই কম্পিউটারটাও কিন্তু খুব জনপ্রিয় একটা কম্পিউটার। তোমরা অ্যাপেল কম্পিউটারের নাম শুনছো বা অ্যাপেল ফোন, আইফোনের নাম শুনছো তোমরা। এই আইফোন এখন যেটা আমরা পাই তার প্রিভিয়াস ভার্সনটা কিন্তু এটা, ঠিক আছে। এই কম্পিউটার থেকে পরবর্তীতে তারা অ্যাপেল ফোনের দিকে চলে আসে আর কি। স্যার এবার আইবিএম আসো, এর পূর্ণরূপ কি স্যার? যে আইবিএম কম্পিউটার যেটা ছিল। হ্যালো স্যার প্রিভিয়াস পেজে আইবিএম যেটা ছিল, আইবিএম কম্পিউটার, আইবিএম এর পূর্ণরূপটা কি স্যার?
আইবিএম এর পূর্ণরূপটা আমরা একটু পরে পরে বলছি, ঠিক আছে? জি স্যার, এখন আইবিএম কম্পিউটার নামেই থাকি আমরা, আইবিএম এরটা জি স্যার। পরে বলে দিচ্ছি আমি, জি স্যার, জি ঠিক স্যার, আছে? জি স্যার। আচ্ছা, এখন আসি দুইটা কম্পিউটার, তাহলে একটা বললাম অ্যাপেল ম্যাকিন্টশ আইবিএম, আর একটা হচ্ছে কি আমাদের 8051 কম্পিউটার, 51 তাই না? জি স্যার। আচ্ছা, এইটা দেখো একটা কম্পিউটারের পূর্ণাঙ্গ একটা চিত্র আমি দেখিয়েছি, ব্লক চিত্র, একটা মাইক্রো কম্পিউটারের পূর্ণাঙ্গ ব্লক চিত্রটা দেখিয়েছি, ঠিক আছে? দেখো তোমরা আগে জিনিসটা বোঝো কিনা, পূর্ণাঙ্গ ব্লক চিত্রটা সবাই বুঝতেছি কিনা, কি নতুন জিনিস এখানে ইনভেন্টেড হয়েছে, এটা যদি তোমরা বলতে পারো তাহলেই তোমাদের মাইক্রো কম্পিউটার বোঝায় আর কোনো সমস্যা থাকবে না। কি কি নতুন জিনিস আসছে বলো তো? এখানে স্যার মাঝে এএলইউ কন্ট্রোল ইউনিট আর রেজিস্টার মানে মাইক্রোপ্রসেসরটা আর কি ফুল একটা নতুন আসছে। না, মাইক্রোপ্রসেসর তো আগেই পড়ে আসছি আমরা, মাইক্রোপ্রসেসর তো পড়েছি আমরা, মেমোরি মাইক্রোপ্রসেসর তো ইউনিট, নতুন না। হ্যাঁ, স্যার আউটপুট, মেমোরি আর ইনপুট। স্যার এখানে আউটপুটটা নতুন ভাবে আসছে স্যার। হ্যাঁ, কি নতুন ভাবে আসছে সেটা জিজ্ঞেস করছি। স্যার এখানে প্রসেসের কথা যদি বলি তাহলে কোনো একটা ইনপুট দেওয়ার পর মাইক্রোপ্রসেসর সেই ইনপুটটা নেওয়ার পরে হ্যাঁ। সেটা মেমোরি ইউনিটে দেয়, মেমোরি ইউনিটে ওইটা প্রসেস হয় মেমোরি ইউনিটে। প্রসেস তো করে কন্ট্রোলার ইউনিট। মেমোরি তোমরা কিন্তু ভুল করতেছো একটা জিনিস, আমি বলেছি যে আমি এখানে নতুন কি কি ইউনিট এনেছি, তোমরা কিন্তু অনেক জটিল জায়গায় চলে যাচ্ছ, আমি এত জটিল জিজ্ঞেস করি নাই। নতুন স্যার মেমোরি ইউনিট আর আউটপুট, মেমোরি ইউনিটটা স্যার নতুন আসছে। মেমোরি ইউনিট নতুন আসছে, আর কি নতুন আসছে? স্যার ইনপুট দিলে তো আউটপুট পাবো, সেটা তো যাবে। মেমোরি ইউনিটটাই স্যার নতুন আসছে আপাতত স্যার। আমরা মাইক্রো প্রসেসর পড়ছি, আমরা ইনপুট ডিভাইস পড়ি নাই, আমরা ও। আউটপুট ডিভাইস পড়ি নাই। স্যার কম্পিউটার ফুল অংশ যেটা ইনপুট দিচ্ছি, তারপর স্যার মাইক্রোপ্রসেসর সেটা হয়েছে, মেমোরিতে কিছু অংশ ডাটা নিছে আর আউটপুট দিছে স্যার। ভেরি গুড, তোমরা তো বর্ণনাই করে দিলা, আমার তো আর বর্ণনাই করার দরকার নাই, তোমরা তো বর্ণনাই পেরে গেছো। তার মানে ইনপুট ইউনিট, মেমোরি ইউনিট এবং আউটপুট ডিভাইস, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস এবং মেমোরি ইউনিট, এই তিনটাকে যদি মাইক্রোপ্রসেসরের সাথে আমি সংযুক্ত করে দেই তাহলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কি একটা কম্পিউটার স্যার, কম্পিউটার। ক্লিয়ার? সেটা বর্ণনা তোমরা দিয়ে ফেলছো। জি তোমরা স্যার। একদম জিজ্ঞেস করেছিলে আইবিএম টা কি, আসলে আইবিএম এর দিকে যদি আমি চলে যেতাম তাহলে আর এই জায়গাটাকে তোমাদের কনসেন্ট্রেট করতে পারতাম না, তোমরা কনসেন্ট্রেট করতে পারছো, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। আইবিএম টা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস, একটা কর্পোরেশন। জি স্যার। এই কর্পোরেশন যেই কম্পিউটার গুলো তৈরি করে বাজারজাত করেছিল সেই কম্পিউটার গুলো নামকরণ করা হয় আইবিএম। আইবিএম দ্বারা। হ্যাঁ, আইবিএম হচ্ছে তাদের কোড নেম, আইবিএম। তাদের জি স্যার, এটা আমি ফুল নেম হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন বিজনেস মেশিন কর্পোরেশন। মেশিন কর্পোরেশন। ক্লিয়ার? জি স্যার। তাৎক্ষণিকভাবে আমি তোমার উত্তরটা দেই নাই এই কারণে যে তোমাদের এখানে কনসেন্ট্রেশনটা নষ্ট হবে। ওকে, তাহলে কি কম্পিউটারটা কি বা মাইক্রো কম্পিউটারটা কি এটা কি আমরা বুঝতে পারছি? জি স্যার, আই মাইক্রো আন্ডারস্ট্যান্ড। কম্পিউটারে তাহলে কি থাকবে? ইনপুট ডিভাইস থাকবে, আউটপুট ডিভাইস থাকবে, মেমোরি ইউনিট থাকবে এবং মূল যে আইটেমটা সেটা হচ্ছে মাইক্রো প্রসেসরটা। প্রসেসর। জি স্যার। ফাইন, জি স্যার। আমরা কি বর্ণনা করতে পারবো এটার? জি স্যার। জি স্যার। তাহলে যদি এটা বর্ণনা করতে পারি, আমরা তাহলে চলে আসি একটু মাইক্রো কম্পিউটার এবং মাইক্রো প্রসেসরের ভিতরে পার্থক্যটা। তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনটা? জি স্যার। ওকে, ফাইন। তাহলে এখন আসো, এটা কিন্তু প্রশ্ন আসে পরীক্ষাতে যে মাইক্রো কম্পিউটার এবং মাইক্রো প্রসেসরের ভিতরে পার্থক্য লিখো, তখন তোমাকে এই পার্থক্যটা লিখতে হবে। তাহলে আমরা যদি বিষয়টাকে এইভাবে চিন্তা করি, তোমরা যদি এটা না পড়ো, একদম সিম্পলি বলো যে একটা মাইক্রো কম্পিউটার বলতে আমরা কি বুঝতেছি, একটা মাইক্রো প্রসেসর বলতে আমরা কি বুঝতেছি, একজন বলো তো। স্যার মাইক্রোপ্রসেসর হলো একটা কম্পিউটার হলো মেইন পার্ট। ফাইন। আর মাইক্রোপ্রসেসর হলো একটা চিপ যেটা আর কি ইনস্ট্রাকশন আদান প্রদান করে।
আচ্ছা, তারপরে হলো মাইক্রোপ্রসেসর। মাইক্রো কম্পিউটার হলো অনেক মাইক্রো কম্পিউটারের ভিতর থাকলো একটা মাইক্রো প্রসেসর, মেমোরি আর ইনপুট আউটপুট ডিভাইস। ওকে, আর একটা মাইক্রো প্রসেসরের ভিতরে থাকে হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট, রেজিস্টার অ্যারে এবং কন্ট্রোল ইউনিট। এই তিনটা সমান একটা মাইক্রো প্রসেসর গঠিত। ভেরি গুড। ইয়েস। আর তারপর হলো মাইক্রো প্রসেসর হলো একটি কমপ্লিট সিস্টেম, মাইক্রো কম্পিউটার হলো একটা কমপ্লিট সিস্টেম, আর মাইক্রো প্রসেসর হলো একটা ইলেকট্রনিক চিপ, নিজস্ব ইলেকট্রনিক একটা চিপ, ইলেকট্রনিক চিপ। জি ঠিক আছে। এই তিনটা ছয়টা আমি যেটা দিছি এইটা হচ্ছে মেজর পার্থক্য। তোমাদের বইতে ঘাটলে হয়তো এর থেকে দেখবা ভিন্ন ভিন্ন ভাবে আরো পার্থক্য বের হয়ে আসছে, ঠিক আছে। জি স্যার, জি স্যার, আরো জি স্যার বর্ণনা আছে স্যার। হ্যাঁ, আরো বর্ণনা আছে, তোমরা আরো বের করতে পারবা, আরো দিতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু এই জিনিসগুলো যেন মাথায় থাকে, সেটা হচ্ছে যে মাইক্রোপ্রসেসর হচ্ছে একটা ইলেকট্রনিক চিপ। এটা তিনটা অংশ, এএলইউ, অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং আরেকটা কি রেজিস্টার অ্যারে। আর হ্যাঁ, প্রকান্তরে কম্পিউটার হচ্ছে একটা পূর্ণাঙ্গ সিস্টেম, যার ভিতরে একটা মাইক্রোপ্রসেসর চিপ থাকবে, তার সাথে মেমোরি থাকবে এবং ইনপুট আউটপুট ইউনিট থাকবে, অর্থাৎ আইও থাকবে, যেটা আমরা কিবোর্ড মাউস এগুলো বলি না, এগুলো হচ্ছে জি ইনপুট, স্যার। মনিটরটা হচ্ছে আমাদের আউটপুট। তাহলে এই অংশটা যদি তোমার মাথায় থাকে, তাহলে কিন্তু তুমি এটার অ্যান্সার করতে পারবা। তাহলে আমরা এখান থেকে কিন্তু তিনটা কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেলাম, ভেরি শর্ট কোশ্চেন। মাইক্রোপ্রসেসর কি, মাইক্রো কম্পিউটার কি, মাইক্রোপ্রসেসর এবং মাইক্রো কম্পিউটারের ভিতরে পার্থক্যটা কি। যেভাবেই আসুক না কেন কোশ্চেন, এখন কি আমরা অ্যান্সার দিতে পারবো? জি স্যার। জি স্যার। ওকে, ভেরি গুড। এইবার আসো মাইক্রো কন্ট্রোলার। এতক্ষণ আমরা কি পড়ছি? মাইক্রো কম্পিউটার। আর এখন আমরা পড়বো হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। কন্ট্রোলার। আমরা যে এই যে মাইক্রো কম্পিউটারটা পড়েছি, এই মাইক্রো কম্পিউটারের ভিতরে আমরা যা কিছু দেখছি, ক্লিয়ার, যা জি কিছু স্যার। দেখছি, যে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, মেমোরি ইউনিট, এগুলো যা কিছু দেখছি, এই সব কিছুকে কম্বাইন্ডলি নিয়ে আসা হয়েছে একটা মাইক্রো কন্ট্রোলার চিপের ভিতরে। জি অর্থাৎ স্যার। ওই চিপের ভিতরে ইনপুটের জন্য একটা ব্যবস্থা করা আছে, আউটপুটের জন্য একটা ব্যবস্থা করা আছে। এখানে ডিভাইস সংযোগ করা হয় নাই, কিন্তু ব্যবস্থা করা আছে। এই ব্যবস্থাপনাটাকে আমরা বলি পোর্ট। বুঝে গেছে কি আমার কথাটা? জি স্যার। ব্যবস্থাপনাটাকে আমরা বলি পোর্ট। তাহলে একটা মাইক্রো কন্ট্রোলার সেম অ্যাজ একটা মাইক্রো কম্পিউটার, ঠিক আছে? চিত্রটা মনে আছে কিনা? এই যে এটা। জি স্যার। তাহলে ওই মাইক্রো কন্ট্রোলারটার ভিতরে কি আছে? এই সব কিছু আছে। তাহলে ওখানে কি আউটপুট ডিভাইস আছে? না, আউটপুট ডিভাইস নাই, বাট আউটপুট পোর্ট আছে। ভেরি গুড। ইনপুট ডিভাইস আছে? না। নো স্যার। কি আছে? ইনপুট পোর্ট আছে। পোর্ট আছে। হ্যাঁ, মেমোরি ইউনিট কি আছে? আছে স্যার। আছে, কিন্তু সেটা ক্ষুদ্রাকৃতির, জি স্যার। ঠিক আছে, লার্জ মেমোরি নয়। যেমন জি এটা স্যার। 512, 1 কেবি এরকম ভাবে আমরা বলে থাকি আর কি মেমোরি গুলো, ঠিক আছে। স্যার রেজিস্টারের মাধ্যমে থাকে স্যার। হ্যাঁ, ওটা রেজিস্টার মেমোরি, কিন্তু ওটাকে মেমোরি বলা হয় আর কি। 1 কিলোবাইট বা 2 কিলোবাইট, 3 কিলোবাইট এরকম মেমোরি, অথবা 512 কিলোবাইট, হ্যাঁ, 1 মেগা এরকম মেমোরি থাকে আর কি। এর ভিতরে মানে ভাস্ট মেমোরি এর ভিতরে থাকে না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এই মাইক্রো কন্ট্রোলারটা আবার কি? এই মাইক্রো কন্ট্রোলারটা কিন্তু আমি দেখো বলে দিছি, মাইক্রো কন্ট্রোলার ইজ অ্যাজ লাইক অ্যাজ এ স্মল কম্পিউটার। তাহলে মাইক্রো কন্ট্রোলারটা কি? এটা অ্যাজ লাইক অ্যাজ এ স্মল কম্পিউটার, ঠিক আছে। ইটস লুক লাইক এ ডিজিটাল আইসি। এটা দেখতে কেমন? একটা ডিজিটাল আইসির মতো। আমরা তো আইসি দেখছি সবাই, তাই না? চিপ দেখছি না? আইসি জি চিপ, স্যার। হ্যাঁ, লাইক দিস, একটা ডিজিটাল আইসির মতো। ইটস এ প্রোগ্রামেবল সিঙ্গেল চিপ। এটাকে বলা হচ্ছে একটা প্রোগ্রামেবল সিঙ্গেল চিপ। ইটস কন্টেন্টস, আমি বলছিলাম আগেই যে এর ভিতরে কি কি থাকে। প্রসেসর থাকবে, মেমোরি থাকবে, ইনপুট আউটপুট ইউনিটস। এই ইউনিটসটা বলতে আমরা কাকে বোঝাচ্ছি? পোর্ট গুলাকে। পোর্টকে বোঝাচ্ছি। জি স্যার। ক্লিয়ার হয়েছে কিনা সবার কাছে? জি স্যার। ওকে, আমরা কিছু পপুলার মাইক্রো কন্ট্রোলারের চিপের নাম দেখতে পাচ্ছি ডান দিকে, তোমরা যদি একটু খেয়াল করো। এটা হচ্ছে চিপ ফ্যামিলিজ। আমি ফ্যামিলিগুলোর নাম বলে দিছি। ফ্যামিলিগুলোর নাম হচ্ছে, প্রথমটা যেমন পিআইসি, এটা হচ্ছে মাইক্রো চিপ। এরপরটা হচ্ছে 8051, একটু আগে আমরা আলোচনা করে এসেছিলাম, মনে আছে কিনা 8051 সম্বন্ধে? এটা হলো ইন্টেলের একটা চিপ। এরপরে হচ্ছে 68HC, এরপর ডট ডট দেওয়া আছে, তার মানে আরো কোনো সংখ্যা থাকতে পারে।
কিন্তু তার কোড নেম হচ্ছে 68HC, এটা মোটরোলা কোম্পানির। অ্যাটমেলের যেটা আছে এভিআর দিয়ে যদি কোনো চিপ থাকে তাহলে এটা অ্যাটমেল কোম্পানির। MCS 96 এটা ইন্টেল কোম্পানির তৈরি। XA এটা হচ্ছে ফিলিপস কোম্পানির তৈরি। H8 এটা হিটাচির, এবং Z8 বা নিয়ন যেটা আছে সেটা হচ্ছে জাইলক কোম্পানি। এইবার আসি মাইক্রো কন্ট্রোলার আসলে কি কাজে এবং কেন আমরা ব্যবহার করি। মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা হয় যেখানে কম্পিউটার সিস্টেম ব্যবহার করলে সেই জায়গাটা অনেক বড় বা ক্লামজি হয়ে যাবে, মানে অধিক মাত্রায় জায়গা দখল করবে, এরকম বিষয়কে অ্যাভয়েড করার জন্য আমরা মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করি। মাইক্রো কন্ট্রোলার কি করে? স্মল স্পেসে আমাকে স্পেসিফিক একটাই মাত্র কাজ সে সম্পাদন করে দিতে পারে। পক্ষান্তরে মাইক্রো কম্পিউটার কিন্তু অধিক পরিমাণ কার্য সম্পাদন করতে সক্ষম, অর্থাৎ একাধিক কাজ মাইক্রো কম্পিউটার করতে পারে, কিন্তু মাইক্রো কন্ট্রোলার কি পারে? একটাই মাত্র কাজ সম্পাদন করতে পারে। যেমন আমরা টেলিভিশনের রিমোট কন্ট্রোল সবাই ব্যবহার করছি, এবং রিমোট কন্ট্রোল এখনো ব্যবহার করি আমরা সবাই, তাই না? এই রিমোট কন্ট্রোলের ভিতরে কিন্তু একটা মাইক্রো কন্ট্রোলার চিপ বসানো আছে। তাহলে এই রিমোট কন্ট্রোল দিয়ে কি তুমি ক্যালকুলেটরের কাজ করতে পারো? না। ঘড়ির কাজ করতে পারো? না। না। তাহলে আমরা কি করতে পারি? শুধু রিমোটের কাজটাই করতে পারি। ক্লিয়ার? তাহলে ওর ভিতরে যে প্রোগ্রামটা সেট করে দেওয়া আছে, এই প্রোগ্রামটা দিয়ে সে শুধুমাত্র রিমোট কন্ট্রোলের কাজটাই সম্পাদন করে। তোমরা বিভিন্ন ধরনের গাড়ি বা খেলনা টয়েস দেখছো, তাই না? যে রিমোট কন্ট্রোল গাড়ি বলি আমরা। তাহলে রিমোট কন্ট্রোল গাড়ি থেকে আমরা কি করি? আমরা যে জয়স্টিক থাকে, এই জয়স্টিক দিয়ে কিন্তু আমরা কন্ট্রোল করি। সে কিন্তু কন্ট্রোল হয়, ডানে দিলে ডানে যায়, বামে দিলে বামে যায়, স্পিড দিলে স্পিড বাড়ে, তাই না? এই কাজগুলো করে। তাহলে এইটাও কিন্তু একটা স্পেসিফিক কাজের জন্য তাকে তৈরি করে দেওয়া হয়েছে। এটাও একটা এমবেডেড সিস্টেম বলা হয় এটাকে। এছাড়াও আমরা মেডিকেল মেশিনস বা মেডিকেল ইকুইপমেন্ট যেগুলো ব্যবহার করতেছি, এটাও মাইক্রো কন্ট্রোলার দিয়ে করা হয়। আবার আমরা অটোমোবাইল ইঞ্জিন কন্ট্রোল যে সিস্টেমটা আছে, অর্থাৎ আমরা গাড়িতে যে কন্ট্রোল সিস্টেমটা ব্যবহার করি, এটাও কিন্তু মাইক্রো কন্ট্রোলার দিয়েই ব্যবহার করা হয়। কথা বলতে বলতে হয়তো প্রসঙ্গত তোমাদের মাথায় এটাও ঘুরতেছে যে তাহলে মোবাইল ফোনের ভিতরে আমরা কি ব্যবহার করি। মোবাইল ফোনের ভিতরেও আমরা এরকমই একটা মাইক্রো কন্ট্রোলার চিপ কিন্তু ব্যবহার করি, কিন্তু এটা মাল্টি ফাংশন। ঠিক আছে? ওটা হচ্ছে মাল্টি ফাংশনাল চিপ ব্যবহার করি। এখানে সে মাল্টি ফাংশন করতে পারে, এবং তার ভিতরে প্যাটেন্ট যদি বলি, প্যাটেন্ট হচ্ছে মিনিমাম প্যাটেন্ট থাকে 115টি মিনিমাম। ঠিক আছে? ম্যাক্সিমাম যত আরো অ্যাডভান্স আসতে থাকবে তত প্যাটেন্ট তার ভিতরে ঢুকতে থাকবে, মানে প্রত্যেকটা এক একটা কার্যক্রম। বুঝে গেছে কি আমার কথাটা? যেমন ঘড়ি একটা কাজ, ক্যালকুলেটর একটা কাজ, ক্যামেরা একটা কাজ, এরকম এক একটা প্যাটেন্ট এর ভিতরে প্রায় 115টি প্যাটেন্ট ফিক্স থাকে। এছাড়াও আরো নতুন নতুন অ্যাডভান্স যত আসবে তত প্যাটেন্টের সাথে যুক্ত হতে থাকবে। বুঝে গেছে কি আমার কথাটা? জি স্যার। তাহলে মাইক্রো কন্ট্রোলারটা কি সেটা আমরা বুঝতে পারছি কিনা? জি স্যার। বুঝতে পারছি। তাহলে যদি এখন প্রশ্ন আসে যে মাইক্রো কন্ট্রোলার এবং মাইক্রো প্রসেসরের ভিতরে পার্থক্য কি? স্যার, মাইক্রো কন্ট্রোলার হলো একটি সিঙ্গেল চিপ যা একটা সিঙ্গেল কার্যক্রম সম্পন্ন করে, একটা নির্দিষ্ট কার্যক্রম সম্পন্ন করে। আর মাইক্রো প্রসেসর হলো অনেক একাধিক কার্য সম্পাদন করতে পারে। ওকে। আর আরো মাইক্রো কম্পিউটার, একাধিক মাইক্রো প্রসেসরের সমান একটা মাইক্রো কম্পিউটার গঠিত হয়। না 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 না, আচ্ছা, মাইক্রো প্রসেসরের মাধ্যমে মাইক্রো কম্পিউটার গঠিত হয়। আর মাইক্রো প্রসেসরের ভিতরে থাকে হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট, তারপর রেজিস্টার অ্যারে এবং কন্ট্রোল ইউনিট। আর মাইক্রো কন্ট্রোলার একটু আমি স্মরণ করে দিই, সেটা হচ্ছে একটা মাইক্রো প্রসেসর একটা সিঙ্গেল চিপ। ঠিক আছে? মাইক্রো কন্ট্রোলারও একটা সিঙ্গেল চিপ, বাট এটা হচ্ছে কমপ্লিট একটা সিস্টেম। জি স্যার, কম্পিউটার। হ্যাঁ, কমপ্লিট একটা সিস্টেম। যেহেতু বলছিলাম স্মল কম্পিউটার, মাইক্রো কন্ট্রোলারের ভিতরে কি আছে? স্মল কম্পিউটার। হ্যাঁ, এটা স্পেসিফিক একটাই মাত্র কার্য সম্পাদন করতে পারে, মানে এট দ্যাট সেম টাইম সে একাধিক কার্য সম্পাদন করতে ক্ষমতা রাখে না। কিন্তু মাইক্রো প্রসেসরের মাধ্যমে আমরা একাধিক কার্য সম্পাদন করতে পারি সাইমালটেনিয়াসলি। তাকে একটা দিয়ে আমি আরেকটা দিতে পারি, আরেকটা দিয়ে আরেকটা দিতে পারি, কিন্তু মাইক্রো কন্ট্রোলারে এরকম করা যায় না। মাইক্রো কন্ট্রোলারে এট দ্য সেম টাইম একটাই তুমি কাজটাকে দিয়ে
করাতে পারবা, ঠিক আছে? মাইক্রোপ্রসেসরের ইনপুট আউটপুট নাই, মাইক্রোপ্রসেসরে কি নাই? ইনপুট আউটপুট ইউনিট নাই। যুক্ত করা নাই, কিন্তু মাইক্রো কন্ট্রোলারে ইনপুট আউটপুট ইউনিট যুক্ত করা আছে। বোঝা গেছে কি আমার কথাটা? তার মানে একটা কমপ্লিট কম্পিউটারের ছোট ভার্সন হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। ইয়েস, ক্লিয়ার? একটা জি, স্যার। ফুল কম্পিউটারের স্মল ভার্সন হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। কন্ট্রোলার। এখন যদি প্রশ্ন আসে যে মাইক্রো কন্ট্রোলার এবং মাইক্রো প্রসেসর এবং মাইক্রো কম্পিউটারের মধ্যে পার্থক্য কি বা তাদের ভিতরে সম্পর্ক কি, লেখা যাবে না? জি স্যার, লেখা দেওয়া যাবে স্যার। ঠিক আছে, তাহলে আমরা লিখবো মাইক্রো কম্পিউটার, তারপরে মাইক্রো প্রসেসর, তারপরে মাইক্রো কন্ট্রোলার। তাহলে তোমাদের বাড়ির একটা কাজ থাকবে, আজকে আমি এই পর্যন্তই রাখবো, আগামী ক্লাসে আবার আমরা শুরু করব পরের অংশ থেকে। আজকে এই পর্যন্ত থাকলো, কিন্তু তোমাদের বাড়ির কাজ থাকবে মাইক্রো প্রসেসর, মাইক্রো কন্ট্রোলার এবং মাইক্রো কম্পিউটার, এই তিনটার ভিতরে সম্পর্ক বা পার্থক্য কি আছে এটা তোমরা আলোচনা করবা। ঠিক আছে, আলোচনা করে লিখে রাখবো। হ্যাঁ অবশ্যই লিখবা, লিখে প্রয়োজনে এটাকে ইনবক্স করে দিবা। ঠিক আছে, জি স্যার, পরে ইনবক্স করে দিবা। তাহলে আগামী ক্লাসে আমরা বাকি অংশটা নিয়ে আলোচনা করব। বাকি অংশটা আমাদের আছে আগামী ক্লাসে, আমি একটু দেখাই দিই তোমাদেরকে। আমরা অন্য যে অংশটা নিয়ে আলোচনা করব সেটাতে যদি আমরা যাই, আমরা এটা নেক্সট পার্টটা নিয়ে আলোচনা করব আর কি। আমরা সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। দেখা যাচ্ছে স্ক্রিনটা? জি স্যার। জি স্যার। আমরা সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব, ডিস্টিংগুইশ বিটুইন মাইক্রোপ্রসেসর এন্ড মাইক্রোকন্ট্রোলার, describe the block diagram of simple microcomputer, brief describe about the generation of microprocessor.